রূপা তার অসুস্থ বাবার বুকে হাত রেখে আস্তে আস্তে বলল, বাবা, আমি যাকে ভালোবাসি সে আমার চেয়ে ১১ বছরের বড়। তার স্ত্রী আছে, তবুও কেন জানি সারাক্ষণ তার কথা ছাড়া আর কিছু ভাবতে পারি না। রূপার বাবা ফ্যালফ্যাল করে মেয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি? ২২ বছরের মেয়ে যদি তার চেয়ে ১১ বছরের বড় কাউকে পছন্দ করে তাহলে তার বয়স ৩৩। কিন্তু মারাত্মক কথা হচ্ছে সেই ছেলের নাকি বউ আছে। কি সর্বনাশ! রূপা বলল, বাবা, তুমি কি রাগ করেছ? ছেলেটা কি তোর অফিসের সেই স্যার? কিভাবে বুঝলে? তুই প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরে গোসল করার আগে আমার সঙ্গে আধা ঘন্টা গল্প করিস। সেই কথাবার্তার মধ্যে সবকিছুই তোর স্যারকে নিয়ে। অফিসে যাওয়া থেকে শুরু করে ছুটির আগ পর্যন্ত তার সঙ্গে কি কি ঘটে সেগুলো বলিস। বাবা, তুমি চিন্তা করো না, তাকে আমার পছন্দ এটা ঠিক, কিন্তু সে আমাকে ২ চোখে দেখতে পারে না। তাহলে কি দিয়ে দেখে? জানি না বাবা, তবে সে আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে। মাঝে মাঝে চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করে বাবা, কিন্তু একটু আবার ডাক দিয়ে ভালো করে কথা বলে। ৫ মিনিট কথা বলে যখন তার রুম থেকে বের হই তখন মনে মনে বলি, মানুষটা এত ভালো কেন? তোর মাথা পুরোপুরি গেছে। রূপা হাসল, অসুস্থ বাবার কাছে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রূপা। আজও তার অফিসে যেতে দেরি হবে। রূপার চাকরির বয়স ১ বছর হতে আর সামান্য কিছুদিন বাকি আছে। এই ১ বছরের মধ্যে সে সবসময় দেরি করে অফিসে যায়, আর প্রতিদিন তাকে ঝাড়ি খেতে হয়। অফিসে গিয়েই সে প্রথমে যায় তার স্যার শফিকের কাছে। শফিক তাকে দেখে বিরক্ত হয়ে বলে, এর চেয়ে নিজে একটা অফিস খুলতে পারো না? লাঞ্চের পরে অফিসে, তবুও কেউ কিছু বলবে না। শফিক আর কিছু বলেন না। রূপা চুপচাপ মনোযোগ দিয়ে শোনে, কখনো জবাব দেয় না। বকা শুনতে শুনতে তার কান্না আসে। তারপর নিজের ডেস্কে এসে বসে বসে শফিকের পরবর্তী ডাকের অপেক্ষা করে। ১০ মিনিট পরেই শফিক তাকে ডাকবে, হাসি মুখে তার বাবার কথা জিজ্ঞেস করবে। তারপর কিছু ফাইল হাতে দিয়ে বলবে, এগুলো চেক করে ম্যাডামের কাছে শফিক পাঠিয়ে দিও। বাদে আর কেউ তাকে ঝাড়ি দিলে কিংবা উঁচু গলায় কথা বললেই সে প্রতিবাদ করে, কিন্তু শফিকের সঙ্গে পারে না। রূপার চাকরির ব্যবস্থা শফিক করে দিয়েছিল, হয়তো সেই কৃতজ্ঞতা হতেই সে প্রতিবাদ করতে পারে না। বছরখানেক আগে রূপা যখন চাকরির জন্য খুব চেষ্টা করছিল তখনকার কথা তার সবসময় মনে পড়ে। প্রায় মাসখানেক ঘোরাঘুরি করে কোনো চাকরি হয়নি। একদিন বিকেলে ক্লান্ত হয়ে সে একটা পার্কে বসেছিল। হঠাৎ করে দেখতে পেল তার সামনেই একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। এক পর্যায়ে মেয়েটা রাগ করে চলে গেলে ছেলেটা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে, তারপর সেখানে সবুজ ঘাসের উপর বসে যায়। রূপা দূর থেকে এসব দেখতে থাকে। একটা সময় সে নিজের মনের অজান্তেই ছেলেটার কাছে চলে যায়। ছেলেটা তাকে দেখে বিরক্ত হয়ে বলে, কে আপনি? আমার নাম রূপা। নাম দিয়ে কি করব? পার্কে এত জায়গা আছে, তবু আমার কাছে কেন এসেছেন? আমার একটা চাকরির খুব দরকার, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন? রূপা নিজের কথাতে নিজে বিরক্ত হয়ে গেল। এটা বলা হয়তো ঠিক হয়নি। আসলে যে মেয়েটি রাগ করে চলে গেছে সে ঝগড়ার সময় বলেছিল, এত বড় চাকরি করে লাভ কি? আমাকে নিয়ে যদি সামান্য বাইরে আসতে না পারো তাহলে বড় চাকরি আর টাকা দিয়ে কি হবে? এই কথা শুনে রূপার মনে হচ্ছিল লোকটা ভালো চাকরি করে, তার মানসিক চাপ আছে এখন, করুণ হয়ে চাকরির কথা বলা যায়। কিন্তু এখন মনে হচ্ছে ভুল হয়ে গেছে। এই লোকটার মুখে কোনো রসকস নেই, তিতা তিতা কথা বলে। লোকটা বলল, পার্কে এসে কেউ চাকরি খোঁজে? তোমার কি খারাপ কোনো উদ্দেশ্য আছে নাকি? রূপার কান্না আসে। সে কোনো কিছু না বলে পার্ক থেকে বেরিয়ে আসে। রাত ৮টার দিকে তার বাসায় একটা ছেলে আসে। ছেলেটা তাকে একটা ঠিকানা দিয়ে বলে, আগামীকাল ঠিক সকাল ১০টায় এই ঠিকানায় যোগাযোগ করতে হবে, তার একটা চাকরির ব্যবস্থা হতে পারে। রূপা ভাবেনি যে পার্কে সেই লোকটা এভাবে কাউকে দিয়ে খবর দেবে। তাছাড়া সেই লোকটার তো তার বাসা চেনার কথা নয়। পরদিন সে অফিসে গেল। দারোয়ানের কাছে এসে কি বলবে বুঝতে পারছিল না। শুধু ঠিকানা দিয়ে ভিতরে ঢোকা যায় না, কার কাছে যাবে তার নাম বলা দরকার। সেই লোক অনুমতি দিলে তারপর প্রবেশ করতে দেওয়া হবে। সমস্যা হচ্ছে রূপা তার নাম জানে না। সে কার সঙ্গে দেখা করবে তার নাম জিজ্ঞেস করা হয়নি। দারোয়ান কাকে ঢুকতে দিল না। রূপা সারাদিন অফিসের সামনে রাস্তায় দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে পার করল। বিকাল ৩টার দিকে পিছন থেকে একটা লোক বলল, তোমার নাম রূপা, তাই না? রূপা পিছনে ফিরে দেখে গতকাল পার্কের সেই লোকটা দাঁড়িয়ে আছে। তার মুখ হাসি হাসি ভাব। রূপা কিছু বলল না, তার মনটা খারাপ হয়ে আছে অনেক। তোমার না সকাল ১০টার দিকে আসার কথা ছিল? তুমি এখানে কি করো? রূপা তখন আনন্দে হাসতে ইচ্ছে করছিল, সে আনন্দে কিছু বলতে পারল না। শফিক তার দিকে তাকিয়ে বলল, চলো আমার সঙ্গে। শফিক গেট দিয়ে ভিতরে যাচ্ছে। দারোয়ান তাকে সালাম দিল। তার সঙ্গে সঙ্গে রূপা প্রবেশ করল ভিতরে। দারোয়ানের দিকে তাকিয়ে রূপা মনে মনে বলল, এবার পারলে আটকে রাখ।
রূপার সেদিনই চাকরি হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে সেদিনের পর থেকে রূপার নাম শফিক মনে রাখতে পারে না। শফিক সবসময় তাকে স্বর্ণা বলে ডাকে। রূপা তাতেই সাড়া যায়। মাঝে মাঝে শফিক কাগজপত্র দেখে বলে, তোমার নাম তো স্বর্ণা, তাহলে এখানে রূপা লেখা কেন? স্যার, আমার নাম রূপা। তাহলে আমি স্বর্ণা বলে ডাক দিলে তুমি সাড়া দাও কেন? আপনি আমার নাম মনে রাখতে পারেন না, তাই আমি স্বর্ণা ডাকলেই বুঝতে পারি। তাছাড়া এই অফিসে স্বর্ণা নামে কেউ নেই। ঠিক আছে, কাল থেকে রূপা মনে থাকবে। কিন্তু শফিকের মনে থাকে না। পরদিন আবার অফিসে এসে স্বর্ণা বলে ডাক দেন। রূপা দৌড়ে চলে যায় তার কাছে। বছরখানেক আগে শফিক সেদিন পার্কে যার সঙ্গে ঝগড়া করেছিল, সেই মেয়েটা শফিকের স্ত্রী। একদিন সে অফিসে এসে শফিকের রুমে বসেছিল। সেদিন রূপা তাকে দেখেই চিনতে পারে। রিকশা থেকে নেমে রূপা গেট দিয়ে ভিতরে যাচ্ছে। 15 মিনিট দেরি হয়ে গেছে। বাবার সঙ্গে সকালবেলা বেশি কথা বলতে গিয়ে দেরি হয়েছে। সে জানে আজও তাকে বকা শুনতে হবে। কোম্পানির মালিক শফিককে খুব পছন্দ করেন। শফিকের কর্মদক্ষতা অসাধারণ, সেজন্যই তাকে আরও বেশি ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার জন্য তার নিজের ব্যক্তিগত জীবনে অশান্তি চলছে। তবে শফিকের ধারণা তার স্ত্রী হয়তো তার সঙ্গে থাকতে চাইছে না, সেজন্য সে টুকটাক বিষয় নিয়ে ঝগড়া করে বেশি। মালিকের নাম আমজাদ চৌধুরী। আমজাদ চৌধুরীর একমাত্র মেয়ে থাকে অস্ট্রেলিয়ার সিডনি শহরে। 7 বছর ধরে সে অস্ট্রেলিয়া তার মামার কাছে আছে। আমজাদ চৌধুরীর স্ত্রী আত্মহত্যা করে মারা গেছেন 7 বছর আগে। মেয়ে যখন জানতে পারে যে তার বাবার কারণেই তার মা আত্মহত্যা করেছে, তখন থেকে বাবার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মামার কাছে চলে গেছে অস্ট্রেলিয়ায়। বিশাল কোম্পানি নিয়ে এই দেশে একা একা বাস করছেন আমজাদ চৌধুরী। 25 মিনিট লেট করার পরেও শফিক আজ রূপাকে কিছু বলল না। রূপাকার কাছে আসার সঙ্গে সঙ্গে শফিক বলল, রূপা, কয়টা বাজে? জি স্যার। সকালে নাস্তা করিনি, ওদেরকে বলো আমার জন্য নাস্তা দিতে, আর তুমি তোমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। রূপা দ্রুত বেরিয়ে গেল। নাস্তা ও চা নিয়ে শফিকের রুমে গেল। শফিক চায়ের কাপে ভিজিয়ে ভিজিয়ে রুটি খাচ্ছে। রূপার চা খেতে লজ্জা করছে। মনে মনে ভাবছে, স্যার যখন বলবে তখনই খাওয়া শুরু করবে। কিন্তু শফিকের খাওয়া শেষ হয়ে গেল, তবু রূপাকে সে খেতে বলল না। রূপা মন খারাপ করল না। শফিক বলল, আমি এখন বাইরে যাব, আজকে আর হয়তো অফিসে আসবো না। তুমি জরুরি কোনো দরকার হলে আমাকে কল করবে। অফিস থেকে বের হয়ে কোথায় যাবেন? প্রশ্নটা করে রূপা মনে মনে বলল, আমি কি একটা গাধা? স্যার কোথায় যাবে সেটা জিজ্ঞেস করে লাভ কি? আমার স্ত্রীকে চেনো? জি স্যার, 2 বার দেখেছি। আজ আমাদের ডিভোর্স হবে, সেজন্য আজ আর আসবো না। ডিভোর্সের কাজ শেষ করে আমি এক বন্ধুর কাছে যাব। রূপার চোখে পানি এসে গেল। শফিকের সামনে সে কখনো নিজের চোখে পানি আসতে দেখে নাই, আজ এসেছে। তার কি বলা উচিত? তোমার চা ঠান্ডা হয়ে গেছে, তুমি বরং আরেক কাপ চা নিয়ে নিজের ডেস্কে বসে খাও। আমি এখন বড় সাহেবের সঙ্গে কথা বলতে যাব, তারপরই বেরিয়ে যাব। আজ বিকেলে একটা মিটিং আছে, স্যারকে মনে করিয়ে দিও। রূপা চলে গেল। শফিক মোবাইল হাতে দিয়ে দেখল তার স্ত্রী মেসেজ দিয়েছে, তাড়াতাড়ি আসো, সবাই অপেক্ষা করছে। আমজাদ চৌধুরী মন খারাপ করে বসে আছেন। শফিক ইচ্ছে করে তার ব্যক্তিগত বিষয় এখানে বললেন না। মিটিংয়ে কি কি বিষয় নিয়ে কথা বলতে হবে সেগুলোর একটা ফাইল বুঝিয়ে দিল। আমজাদ চৌধুরী বলল, তুমি কি জানো আজ আমার মেয়ের জন্মদিন? শফিক জবাব দিল না, কারণ তার মনে নেই। সে এমনিতেই কিছু মনে রাখতে পারে না। অফিসের সব কাজ ঠিকমতো স্মরণ রাখার জন্য সে ব্যক্তিগতভাবে রূপাকে নিয়েছিল। আমি আমার মেয়েকে সকাল থেকে এ পর্যন্ত অনেকবার কল করেছি শফিক, সে কল রিসিভ করে না। নতুন নাম্বার দিয়ে কল দিলাম, আমার কণ্ঠ শুনে কেটে দিয়েছে। শফিকের ভালো লাগছে না। মোবাইলে তার স্ত্রী কল দিচ্ছে, মেসেজ দিয়ে অপেক্ষা করে এখন কল দিচ্ছে। এখনই যাওয়া দরকার। তুমি যাও শফিক, রাতে আমার বাসায় এসো, আমরা একসঙ্গে ডিনার করব। শফিক উঠে গেল। আবারও নিজের ঘরে এসে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হয়ে গেল। অফিস থেকে বের হয়ে নিজের বাইকে করে রওনা দিল। কিছু দূর যেতেই মোবাইল বেজে উঠল। মোবাইল বের করে দেখে রূপা কলে করেছে। শফিক কল রিসিভ করতেই রূপা বলল, বড় সাহেবকে কে যে খুন জড়েছে, স্যারের রুমেই তার লাশ পড়ে আছে। আপনি তাড়াতাড়ি অফিসে আসুন স্যার, সবাই হইচই করছে। চলবে 25টা মোমবাতি।